হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের যেরকমটা বলেছিলাম যে তোমাদের কিন্তু আজকে তার ফার্স্ট ক্লাস হতে চলেছে। তোমাদের আমি বলেছিলাম যে এমপ্লয়েবিলিটি স্কিল এবং ওয়েল্ডার এবং ডাব্লিউসিএস এবং ইডি, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর জন্য তোমাদের কিন্তু ক্লাস দেব, কিন্তু পুরোপুরি তোমাদের ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়া তোমাদের পুরোপুরি ফ্রিতে কিন্তু ক্লাস দেব। তারই কিন্তু আজ ফার্স্ট ক্লাস, যেটা হচ্ছে ওয়েল্ডার ট্রেডের আজকে ফার্স্ট ক্লাস। তো এখানে দেখো মডিউল নাম্বার 1 তোমাদের দেওয়াই রয়েছে যে ইন্ডাকশন ট্রেনিং অ্যান্ড ওয়েল্ডিং প্রসেস। তো পুরো একদম পাঠ্য বই, মিনির পাঠ্য বই তোমাদের ধরে ধরে হবে, একদম তোমরা কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করতে পারবে, এবং মিনির কোশ্চেন ব্যাংকেরও যে পুরো সিরিজ রয়েছে সেটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট করানো হবে একটা ম্যারাথন বা দুটো ম্যারাথন বা তিনটে ম্যারাথনের দ্বারা, ঠিক আছে। কোনো চাপ নেই, তোমাদের প্রশ্নর সাথে সাথে মানে পিওয়াইকিউর সাথে সাথে তোমাদের থিওরিও কিন্তু আলোচনা হবে। তো তোমরা যারা 2026-এ এক্সাম দেবে, সিবিটি এক্সাম দেবে, আইটিআই সিবিটি এক্সাম, তাদের জন্য ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে তোমরা কিন্তু ক্লাসগুলো মিস করবে না, এবং তোমার বন্ধু যদি ওয়েল্ডার ট্রেড নিয়ে থাকে তাহলে অবশ্যই সেই বন্ধুকে তোমরা আহ, আহ, মানে এই চ্যানেলটি শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখতে বলবে, যাতে তোমাদের পরীক্ষায় কিন্তু বেশি মার্কস তোমরা কিন্তু ক্যারি করতে পারো। এছাড়া তোমাদের যেটা বলেছিলাম, যেটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল, এই যে এমপ্লয়েবিলিটি স্কিল থেকে কিন্তু তোমাদের বেশ কিছু নাম্বার থাকবে, যেখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা ট্রেড, যে ট্রেডেই হও না কেন, প্রত্যেকটা ট্রেডে কিন্তু এমপ্লয়েবিলিটি স্কিল কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এমপ্লয়েবিলিটি স্কিল থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই। ওকে, তোমরা যে সে ফার্স্ট ইয়ারই হয়ে থাকো বা সেকেন্ড ইয়ারই হয়ে থাকো। এবং ডাব্লিউসিএস ডাব্লিউসিএস এবং ইডি থেকে কিন্তু 6-6-12টা প্রশ্ন আসে, এবং এই 6-6-12টা প্রশ্ন কিন্তু পুরোপুরি 100% কিন্তু কমন আসবে। ওকে, তো একটু তোমাদের 2026-এর যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু এই ক্লাস কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও তোমরা আইটিআইয়ের পর কিন্তু বেশ কিছু এক্সাম, যেগুলো তোমাদের ইসরো থেকে বেরোয়, ঠিক আছে, বিভিন্ন বড় বড় সংস্থা থেকে তোমাদের যে এক্সামগুলো বেরোয় সেগুলোও কিন্তু তোমাদের এই থিওরি ক্লাস কিন্তু তোমাদের সেগুলোতেও কাজে লাগবে। ওকে, তো মেন জিনিস সেটা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই এই জিনিসটা জানো না যে এই পরীক্ষা, এই সিবিটি এক্সাম তোমাদের কোন কোন সাবজেক্ট হয় এবং কত নাম্বার সেখানে পেতে হয়, এবং কত নাম্বার পেলে তুমি পাস করবে, এই জিনিসটা আগে তোমাদের একটু বলে দিই, তারপরেই কিন্তু আমরা ক্লাসে ঢুকবো। ওকে, দেখো তোমাদের যে সিবিটি এক্সাম, এই সিবিটি এক্সাম থেকে তোমাদের কিন্তু থিওরি থেকে যে প্রশ্ন আসে, সেই থিওরি থেকে কিন্তু তোমাদের 38খানা প্রশ্ন আসে, 38খানা প্রশ্ন আসে। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু তোমাদের 2 করে থাকে, আশা করি। তো এই যে দেখো তোমাদের এখানে কিন্তু 26টা কিন্তু প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, এবং 26টা প্রশ্ন যদি অ্যাটেন্ড না করতে পারো তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে কেন বলছি তোমাদের আইটিআইতে পড়াশুনো ইম্পর্ট্যান্ট রয়েছে, তাদের জন্য কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। তোমরা যে ট্রেটেই হও না কেন, প্রত্যেককে এই চ্যানেলটি নতুন চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা একদম ফ্রিতে কিন্তু তোমাদের পেয়ে যাবে। এছাড়া দেখো এমপ্লয়েবিলিটি স্কিল যে সাবজেক্টটা রয়েছে সেখান থেকে কিন্তু 25টা প্রশ্ন আসবে, যেখানে তোমাকে 17টা প্রশ্ন ঠিক করতে হবে। তাহলে আমাদের ক্লাস কোনটা হচ্ছে, এইটা ক্লাস শুরু হবে। দেন তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, যেটা আমি ডাব্লিউসিএস বললাম, সেখান থেকে তোমাদের 6টি প্রশ্ন আসবে, এবং সেখান থেকে 6-এর মধ্যে কিন্তু 2টি প্রশ্ন তোমাদের ঠিক করতেই হবে। এরকমটা নয় কিন্তু যে তুমি এখানে 30টা ঠিক করে দিলে এখানে 10টা ঠিক করলে হবে, এরকম কিন্তু নয়। প্রত্যেকটা সাবজেক্টে যে নাম্বার পাস নাম্বার রয়েছে সেই নাম্বারই তোমাকে কিন্তু পেতে হবে, নয়তো কিন্তু তুমি পাস করতে পারবে না। কথাগুলো কিন্তু মাথায় রেখো। ওকে, আর একটা যেটা সাবজেক্ট তোমাদের রয়েছে কি না, ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা রয়েছে, সেটা কিন্তু 6টি প্রশ্ন আছে, তোমাদের 2 নাম্বার ক্যারি করে সেখান থেকে পেতে হবে। তাহলে তোমাদের টোটাল প্রশ্ন আসে 75টি, টোটাল প্রশ্ন 75, এবং তোমাকে পেতে হবে কত, তোমাকে পেতে হবে 51টি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ তোমাদের যে এই প্রশ্ন 150 নাম্বারের হয়ে থাকে, 150-র মধ্যে তোমাদের 102 কিন্তু পেতেই হবে, 102 কিন্তু পেতেই হবে, তবেই কিন্তু তুমি
পাস করবে। তাহলে বুঝতে পারছো তো? তাহলে তোমাদের পড়াশুনো তো করতে হবে। পড়াশুনো করতে গেলে তোমাদের কিন্তু বেশি দেরি নেই এক্সাম। এখন থেকে যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু ওই সাজেশন ক্লাস দেখেই তোমাদের কিন্তু যেতে হবে। ওকে? তো আমি একটা তোমাদের এই চ্যানেলেই তোমাদের এইখানেই তোমাদের কিন্তু এমপ্লয়াবিলিটি স্কিলের কিন্তু পিওয়াইকিউ সিরিজ স্টার্ট করেছিলাম, যেটা কিন্তু 5 ইয়ারের পিওয়াইকিউ সিরিজ। সেটা তোমরা প্রত্যেকে চ্যানেলে রয়েছে, প্লেলিস্ট দেখবে, সেখানে পেয়ে যাবে। তোমরা কিন্তু এইখানে মানে বেশি ছেলে মেয়ে দেখলে না, বেশি ছেলে মেয়ে ভিউ হলো না, তাই কিন্তু আমি ক্লাসটা এখন আর বন্ধ করে দিয়েছি, আর করি না। তো এরপর তোমাদের যদি এই ক্লাসগুলো রেসপন্স পাই তাহলে কিন্তু অবশ্যই সেই ক্লাস আবার কন্টিনিউ চলবে। আর এইটুকু বলে দিই তোমাদের, এখানে কিন্তু পিওয়াইকিউ ছাড়া প্রশ্ন করা হয় না। ওকে? প্রত্যেকটা পিওয়াইকিউ যদি তুমি ঠিক করে দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে কমন পাবেই পাবে। ঠিক আছে? তো এখানে তোমরা দেখো তোমাদের ওয়েল্ডারের থিওরি ক্লাস, এটা কিন্তু তোমাদের কি হবে, ওয়েল্ডারের থিওরি ক্লাস। ওয়েল্ডিং মানে তোমরা প্রত্যেকেই জানো, একটু আধটু তোমরা লেদ মেশিনে এই ওয়েল্ডিংয়ের কাজ দেখেছো, কীভাবে ওয়েল্ডিংয়ের ছবি একটা দিয়ে দিয়েছি যেখানে তোমরা বুঝতে পারছো যে মেন ওয়েল্ডিং বা ওয়েল্ডার জিনিসটা কী। ঠিক আছে? তো দেখো হোয়াট ইজ ওয়েল্ডিং। ওয়েল্ডিং জিনিসটা কি, ওয়েল্ডিং একটু জিনিসটা আমি বলি। এখানে একটা ছবি তোমরা দেখতে পারছো, দেখবে তোমাদের দুটো মেটাল, এগুলো তো মেটাল মেটাল তাই না, দুটো মেটাল, এই যে দেখো একটা কিছু দ্বারা যেটাকে জয়েন্ট করা হচ্ছে। ঠিক আছে? যেটা কিন্তু জয়েন্টটা কিন্তু পার্মানেন্ট, এই জয়েন্ট কিন্তু কখনো খুলবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? মানে যেমন আঠা দিয়ে চিট দিয়ে দিলাম পরে খুলে গেল, এরকম ব্যাপারটা কিন্তু নয়। এই জয়েন্ট কিন্তু মানে পার্মানেন্ট জয়েন্ট হয়ে থাকে ওয়েল্ডিং জয়েন্ট, কারণ এই লোহা গলিয়ে বা এই যে ইলেকট্রোড ব্যবহার করে তোমাদের কিন্তু ওয়েল্ডিং করা হয়ে থাকে, যাতে তোমাদের এই কিন্তু ওয়েল্ডিং না কখনো খুলে যায়। তো দেখো ইংলিশে একটা তোমাদের সংজ্ঞা রয়েছে এখানে, তোমাদের এই সংজ্ঞাটা তোমরা মনে রাখতে হবে, তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, কারণ তোমরা এই ওয়েল্ডার ট্রেড থেকে যখন তোমরা ইন্টারভিউ দেবে বা ইন্টারভিউতে তোমরা যাবে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে যাবে, তোমাদের কিন্তু এই প্রশ্নটি কমন একটা প্রশ্ন, যেটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে যে ওয়েল্ডিং কি, হোয়াট ইজ ওয়েল্ডিং। ঠিক আছে? তখন কিন্তু তোমাদের বাংলার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইংলিশেও সেটাকে প্রিপেয়ার থাকতে হবে। বেশিরভাগ কিন্তু ইংলিশেই তোমাদের জিজ্ঞেস করা হয়। ওকে? তাহলে এখানে এইটা তোমরা প্রত্যেকেই স্ক্রিনশট করে নিতে পারো। এটা কিন্তু অতীব সহজ, এটা আমি নিজে বানিয়ে নিয়েছি, যে একদম বই থেকে করিনি, যাতে তোমরা ইজিলি মুখস্থ করতে পারো। দেখো কি লেখা আছে, ওয়েল্ডিং ইজ আ পার্মানেন্ট মেটাল জয়েন্ট প্রসেস ইন হুইচ টু সিমিলার অর ডিসিমিলার মেটাল আর heated to a suitable temperature with or without the application of process and filler material to produce a strong interatomic bond between them। ঠিক আছে? একদম খুব ভালো একটা সংজ্ঞা, এটা কিন্তু তোমরা পুরোপুরি মুখস্থ করে নেবে। কেমন? তো এর বাংলাটাও তোমাদের দেওয়া আছে, বাংলাটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, এখান থেকে কিন্তু তোমরা এটাকে মুখস্থ করে নিতে হবে তোমাদেরকে। এরপরে যেটাই আসি আমি একটু বলি তোমাদেরকে মেন জিনিসটা কি। এই যে ওয়েল্ডিং তোমাদের একটু বলি, ওয়েল্ডিং, এই ওয়েল্ডিং কিন্তু তোমাদেরকে দুই ভাগে ভাগ করা হয় এই ওয়েল্ডিংকে। ওকে? এই ওয়েল্ডিংকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি। মেন কি বললাম আমি তোমাদের, মেন হচ্ছে ওয়েল্ডিং। এই ওয়েল্ডিং আমরা দুটি ভাগে ভাগ করি। বইতে কিন্তু আসছি না আমি, তোমাদের কিন্তু বইতে একটু পরে আসছি, কারণ বইতে প্রথম থেকেই তোমাদের কিন্তু ওয়েল্ডিং ব্যাপারে বেশ কিছু দেওয়া নেই। তো যেগুলো জানা দরকার বা ওয়েল্ডিং বা সাবজেক্টটা তোমাদের যাতে ইন্টারেস্ট গ্রো হয়, সেই জন্যই আমি তোমাদের বলছি যে তোমরা পরবর্তীতে যে ওয়েল্ডিংটা নিয়ে কি কি আমরা পড়বো বা কি কি জানতে পারি। ঠিক আছে? এই ওয়েল্ডিংকে আমরা কি ভাগ করি, দুটো ভাগে বললাম। সেটা কি না, একটা হচ্ছে ইলেকট্রিক ওয়েল্ডিং, আর একটা কি, আর একটা গ্যাস ওয়েল্ডিং। ওকে? কেন ইলেকট্রিক ওয়েল্ডিং বললাম, কারণ ইলেকট্রিক অর্থাৎ কারেন্টের দ্বারা যে ওয়েল্ডিং করা হবে সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ওয়েল্ডিং। আর এই যে গ্যাস ওয়েল্ডিংও তোমরা প্রত্যেকেই দেখেছো হয়তো, যে গ্যাসকে জ্বালিয়ে যখন ফিলার মেটেরিয়াল, যখন একটা রডকে কী করা হয়, গলানো হয় গ্যাসের দ্বারা, তখন কিন্তু সেটা গ্যাস ওয়েল্ডিং হয়ে যায়। এবং ইলেকট্রিক ওয়েল্ডিং যেটা, সেটা কিন্তু মানে কারেন্টের দ্বারা সেই ইলেকট্রোড জ্বলে। ওকে? তাহলে এখানে গ্যাস খরচ হয়, এখানে কারেন্ট খরচ হয়। বোঝা গেছে? তো আজকে আমি তোমাদের এই জিনিসটা একটু বলে দিচ্ছি যে এই ইলেকট্রিক ওয়েল্ডিং সম্পর্কে
তোমাদের একটু বলে দিই, ধারণা থাকুক, কারণ এই ইলেকট্রিক ওয়েল্ডিং সম্পর্কে আমরা কিন্তু বেশি পড়ব। এবং ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের তোমাদের যতগুলো ভাগ রয়েছে প্রত্যেকটা ভাগ কিন্তু আমরা পড়ব, এবং গ্যাস ওয়েল্ডিংও পড়ব, কিন্তু গ্যাস ওয়েল্ডিং এতটা পরিমাণে তোমাদের নেই। ওকে, তো এই ইলেকট্রিক ওয়েল্ডিংকে আমরা কিন্তু আবার দুটি ভাগে ভাগ করি। এই ইলেকট্রিক ওয়েল্ডিং আমরা দুটি ভাগে ভাগ করি। একটা কি, একটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, RESISTANC, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, আর একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। ওকে, এই যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং রয়েছে, এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে আমরা কিন্তু চারটি ভাগে ভাগ করি। একটু বলে দিই তোমাদের, এই যে বললাম তোমাদের যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এবং আরেকটা কি বললাম, আর্ক ওয়েল্ডিং, তাই তো? এই আর্ক ওয়েল্ডিংয়ের ভাগও রয়েছে, আবার রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়েরও ভাগ রয়েছে। রেজিস্ট্যান্স ওয়েল্ডকে আমি কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে ভাগ করলাম। একটা কি, প্রথম হচ্ছে সেটা হচ্ছে স্পট ওয়েল্ডিং, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সিম ওয়েল্ডিং, আর থার্ড যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে প্রজেকশন ওয়েল্ডিং, আর 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাট ওয়েল্ডিং। ওকে, এই যে বাট ওয়েল্ডিং, এই বাট কিন্তু আমাদের দুটি ভাগে ভাগ করা হয়। এই বাটকে আমরা কয় ভাগে ভাগ করি? দুটি ভাগে। একটা কি, একটা হচ্ছে আপসেট বাট, আর একটা কি, আর একটা আমাদের ফ্লাশ বাট। ওকে, তাহলে এই যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটা আমরা অনেকটা বুঝে গেলাম। আর কিন্তু রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের কিন্তু তোমাদের ভাগ নেই। এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কিন্তু এইখানেই শেষ। প্রত্যেকটা ওয়েল্ডিং, এই যে স্পট ওয়েল্ডিং পুরো ডিটেলস জানবো, সিএম ওয়েল্ডিং পুরো ডিটেলস জানবো, প্রজেকশন ওয়েল্ডিং পুরো ডিটেলস জানবো, বাট ওয়েল্ডিং পুরো ডিটেলস জানবো, আপসেট জানবো এবং ফ্লাশ বাট জানবো। ওকে, এরপরে যেটা রয়েছে তোমাদের আর্ক ওয়েল্ডিং, বিশাল আর্ক ওয়েল্ডিং একটা। এই আর্ক ওয়েল্ডিংকে আমরা কিন্তু প্রায় এইখানে তোমাদের এই যে ওয়েল্ডার যে রয়েছে তোমাদের সিলেবাস, এই সিলেবাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কিন্তু আমরা জানবো, প্রায় 9খানা ওয়েল্ডিংয়ের কথা কিন্তু আমরা জানবো। ওকে, একটু বলে দিই, এই আর্ক ওয়েল্ডিংকে কিন্তু আমরা প্রায় 9টা ভাগে ভাগ করতে পারি। কত? 9 টাইপ কিন্তু এই আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, এই আর্ক ওয়েল্ডিংয়ের প্রথম যে ভাগটা কি পাবো আমরা? প্রথম ভাগটিকে আমরা বলবো MMAW। চিন্তা করার দরকার নেই, কারণ একটু স্পিডে হয়তো বলে দিচ্ছি ব্যাপারগুলো, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু ডিটেলসে আমরা ক্লাস করব পরবর্তীতে। তাহলে MMAW কি না, ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, MANUAL, ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। ওকে, নেক্সট দেখো, নেক্সট যেটা বলবো আমি 2 নম্বর, সেটা কি? 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি, কার্বন আর্ক ওয়েল্ডিং। তারপরে 3 নম্বর যে ওয়েল্ডিংটা তোমরা পড়বে সেটা হচ্ছে কি, অটোমিক হাইড্রোজেন ওয়েল্ডিং। ওকে, নেক্সট দেখো তোমাদের 4 নম্বর যে ওয়েল্ডিং সেটা কি, সরি, তাহলে তোমাদের 4 নম্বর যে ওয়েল্ডিং সেটা কি, 4 নম্বর হচ্ছে গিয়ে যে ওয়েল্ডিংটা রয়েছে সেটা তোমরা দেখবে GMAW। তোমাদের কিন্তু এই যে ওয়েল্ডিংটা, এটা যদি পুরো নাম জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা বলবে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। তোমরা খাতাতে কিন্তু নোট ডাউন করে রাখতে পারো একটু ইন্ট্রোডাকশান হিসাবে। ঠিক আছে, ওকে, দেখো এই যে এই GMAW-কে আমরা দুইটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে MIG, আর একটা হচ্ছে MAG, অর্থাৎ মেটালিক ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং। বলছি না, লিখছি না, আর এটা হচ্ছে গিয়ে মেটালিক অ্যাক্টিভ গ্যাস ওয়েল্ডিং। ওকে, আর একটা দেখো 5 নম্বর যে ওয়েল্ডিং সেটা কি রয়েছে তোমাদের, যেটা পড়বে GTAW। এগুলো কিন্তু তোমাদের বইতে এভাবে দেওয়া নেই। ঠিক আছে, বইতে এভাবে তোমাদের দেওয়া নেই। আমি কিন্তু পুরো একদম পুরো বইটার আমি কিন্তু তোমাদের পুরো জিস্ট বলে দিলাম, এইটুকু বলতে পারো। হ্যাঁ,
একটু জানা থাকলো যে পুরো বইয়ের মধ্যে আমার কি কি পড়তে হবে, কি কি জানতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের একটা আলাদা ইন্টারেস্ট গ্রো হবে যে আমাদের এই এই জিনিসগুলো জানতে হবে। ওকে, নেক্সট দেখো জিটিএডাব্লিউর কী নাম, সেটা হচ্ছে গ্যাস টাংস্টন, টাংস্টন ইনার্ট গ্যাস, গ্যাস টাংস্টন আর্ক ওয়েল্ডিং। এই যে জিটিএডাব্লিউ এর কিন্তু আরেকটা নাম রয়েছে, কি জানো? টিগ, টিগ ওয়েল্ডিং। তোমরা হয়তো শুনেছো যারা ওয়েল্ডিং পড়েছো, টিগ ওয়েল্ডিং, ঠিক আছে? তো এরপরে দেখো যেটা 6 নম্বর ওয়েল্ডিং আমরা জানবো, 6 নম্বর ওয়েল্ডিং সেটা কি, সেটা হচ্ছে সাবমার্জড, সাবমার্জড আর্ক ওয়েল্ডিং। 7 নম্বর কি জানবো, 7 নম্বর জানবো প্লাজমা, প্লাজমা আর্ক ওয়েল্ডিং। ওকে, 8 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রো স্ল্যাগ আর্ক ওয়েল্ডিং। এবং 9 নম্বর যেটা জানবো ইলেকট্রো গ্যাস আর্ক ওয়েল্ডিং, ইলেকট্রো গ্যাস আর্ক ওয়েল্ডিং। ওকে, তো আমি একটা মোটামুটি পুরো তোমাদের ওয়েল্ডিংয়ের যে ভাগ রয়েছে বা প্রত্যেকটা আমরা যে জানবো সেটা কিন্তু বলে দিলাম। দেখো তোমাদের এক্ষুনি বলেছিলাম যে ওয়েল্ডিং 3টি ভাগ কি ওয়েল্ডিংয়ের, দেখো ওয়েল্ডিংয়ের আমরা কি বলেছিলাম, 2টি বলেছিলাম, যে ইলেকট্রিক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, আর একটা আদার ওয়েল্ডিং, ঠিক আছে? এই 2টি ভাগই মূলত রয়েছে তোমাদের। তো এই ইলেকট্রিক ওয়েল্ডিংকে আমরা 2টো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আর একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। এই যে রেজিস্ট্যান্স এবং আর্ক ওয়েল্ডিং রয়েছে আমাদের, তো আমি এটাও বলেছিলাম যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে আমরা 4 ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, বার্ট ওয়েল্ডিং। এই বার্ট ওয়েল্ডিংকে 2টো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপসেট বার্ট আর একটা হচ্ছে ফ্লাশ বার্ট, ঠিক আছে? এই আর্ক ওয়েল্ডিংকে 9 ভাগে ভাগ করি এবং 9টি ভাগও আমি তোমাদের কিন্তু বলেছি। ওকে, দেখো তো তো মডিউল 1-এ আজকে আমরা যে দুটো কভার করব, যে দুটো জিনিস, সেটা হচ্ছে কি ইন্ডাকশান ট্রেনিং অ্যান্ড ওয়েল্ডিং প্রসেস। এই মডিউল তোমাদের তোমাদের 7খানা রয়েছে। আমরা কিন্তু ডিটেলস একদম লাইন ধরে ধরে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে একটু অসুবিধে না হয়, ঠিক আছে? তো এইখানে দেখো ইম্পর্টেন্স অফ ট্রেড ট্রেনিং, তো এইটা নিয়ে আজকে আলোচনা করব, এবং জেনারেল ডিসিপ্লিন ইন দ্য ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউটের মধ্যে কি কি তোমাদের ডিসিপ্লিন মেনে চলতে হবে, এবং এই যে ট্রেনিং, এই যে তোমরা ওয়েল্ডিং নিয়ে পড়ছো, এই যে ট্রেডটা, এই ট্রেডটার ইম্পর্টেন্স কি, অর্থাৎ তোমাদের গুরুত্ব কি, ঠিক আছে? তারপরে একে একে আমরা ফার্স্ট এড, ইম্পর্টেন্স অফ দ্য ওয়েল্ডিং ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রিতে ওয়েল্ডিংয়ের গুরুত্ব কী, এলিমেন্টারি ফার্স্ট এড, এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করে জানবো। ওকে, তোমাদের কিন্তু আস্তে আস্তে ইজি মনে হবে ব্যাপারটা। দেখো তাহলে ফার্স্ট আমরা যেটা জানবো কি ইম্পর্টেন্স অফ ট্রেড ওয়েল্ডিং, অর্থাৎ ট্রেড প্রশিক্ষণে তোমাদের কি গুরুত্ব রয়েছে, এই যে ওয়েল্ডিং নিয়ে পড়বে এখানে কি তোমাদের গুরুত্ব রয়েছে। দেখো এই প্রথমেই আমরা যেটা দেখব যে কি না উদ্দেশ্য, এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন এই ওয়েল্ডার ট্রেডে অর্জিত দক্ষতাগুলি বর্ণনা করতে, আরও শেখার পথের কারিগরি প্রশিক্ষণ প্রকল্পের বর্ণনা দিতে এবং ওয়েল্ডার ট্রেড শেষ হলে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে। এই জিনিসগুলো তোমাদের রয়েছে। তো এইটা কিন্তু তোমাদের পুরোপুরি বেঙ্গলি ভার্সনে পড়াচ্ছি, তোমাদের বই হয়তো তোমাদের কাছে যে বইটি রয়েছে সেটি হয়তো ইংলিশ ভার্সন রয়েছে, তাই তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। এই বাংলা ভার্সন বইটার সঙ্গে সঙ্গে তোমরা যখনই তোমাদের কাছে ওই ইংলিশ ভার্সন বইটা রাখবে তখন কিন্তু তোমাদের ইংলিশগুলোও কিন্তু বুঝতে সুবিধে হয়ে যাবে। আমি যখন এইখানে বাংলায় জিনিসগুলো বলবো তখন কিন্তু তোমরা ইংলিশের জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তোমাদের আমি বলবো বাংলাতে কিন্তু না পড়াই ভালো, কিন্তু অনেক ছেলেমেয়ের বাংলা ছাড়া হবে না, ঠিক আছে? তবে এইটুকু বলে দিচ্ছি, তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামে কিন্তু বাংলাও থাকবে, ইংলিশও থাকবে, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। আমার মতামত চাইলে তোমরা ইংলিশ চুজ করবে, কারণ প্রশ্ন বুঝতে পারবে এবং প্রশ্নের উত্তরও তোমরা কিন্তু বুঝতে পারবে। কেমন? দেখো তো কি বলেছে না এই ট্রেডটি সেই প্রার্থীদের জন্য যারা পেশাদার হতে আগ্রহী, অর্থাৎ কি বলেছে
যে এই ট্রেড বা এই যে ওয়েল্ডার ট্রেড, এই ওয়েল্ডার ট্রেডটি কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পেশাদার হতে আগ্রহী, অর্থাৎ নিজের একটা পেশা, একটা জীবিকা নিয়ে মানে নিজের স্বাধীনতা থাকার মতো ছেলেমেয়ে, অর্থাৎ যে সমস্ত প্রার্থী রয়েছে তারাই কিন্তু এটার জন্য মানে পেশাদার হতে আগ্রহী, তারাই কিন্তু এই ট্রেডটি নেবে। তো ওয়েল্ডার কারিগরি প্রশিক্ষণ প্রকল্পের অধীনে ট্রেডের সময়কাল হচ্ছে গিয়ে 1 বছর। তোমরা প্রত্যেকেই জানো, যারা ওয়েল্ডার ট্রেড নিয়েছো প্রত্যেকেই জানো যে তোমাদের এই যে ট্রেডটা কিন্তু 1 বছরের। দেখো, দক্ষতা অর্জন করতে কি না, এই ট্রেড সফলভাবে সম্পন্ন করার পর প্রশিক্ষার্থী অর্থাৎ ট্রেনি যারা থাকে যথাযথ ক্রমানুসারে নিম্নলিখিত দক্ষতাগুলি সম্পাদন করতে সক্ষম হবে। অর্থাৎ তুমি যখন এই ওয়েল্ডার ট্রেডটি কমপ্লিট করে নেবে বা প্রায় কমপ্লিট করে নেবে ট্রেনি হিসাবে, তুমি কি কি জিনিস জেনে যাবে সেটা কিন্তু তোমাদের একটু বলা রয়েছে, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মানে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। তাই তোমাদের 1 নম্বরে দেখো যে বলেছে না, গ্যাস ওয়েল্ডিং প্রক্রিয়াতে কি এমএস সিট এবং এমএস পাইপ, অর্থাৎ এমএস সিট বলতে কি এমএস প্লেট, ওকে, আর এমএস পাইপ ওয়েল্ডিং করতে পারবে, ওকে। তারপরে দেখো SMAW, যেটা আমি তোমাদের বলেছিলাম যে SMAW একটা ওয়েল্ডিং বলেছিলাম। তো এই ওয়েল্ডিং মানে এই প্রক্রিয়াতে সকল অবস্থানে ওয়েল্ডিং করতে পারবে, অল পজিশন। আমরা পরবর্তীতে কিন্তু ওয়েল্ডিংয়ের কতগুলো পজিশন হয়, অর্থাৎ হরাইজেন্টাল, ভার্টিক্যাল, এই যে পজিশনগুলো, এই পজিশনগুলোও নিয়ে আমরা পড়ব, ওকে। ফ্ল্যাট, হরাইজেন্টাল, ভার্টিক্যাল, ওভারহেড, এই যে পজিশন যেগুলো রয়েছে তোমাদের প্রত্যেকটা পজিশন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রত্যেকটা পজিশনে ওয়েল্ডিং করতে সক্ষম হবে। নেক্সট দেখো, অক্সি অ্যাসিটিলিন কাটিং প্রক্রিয়ায় এমএস পাতে অর্থাৎ এমএস প্লেটে সোজা, গোলাকার এবং বিভেল কাটিং করতে পারবে, অর্থাৎ সোজা কাটিং করতে পারবে, এরকম গোলাকার কাটিং করতে পারবে এবং এরকম ভি কাটিংও তোমরা করতে পারবে, ঠিক আছে। নেক্সট কি না, মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ করতে পারবে। মানে কি বলো তো, ধরো কোনো জায়গায় কোনো কিছু ভেঙে গেছে, সেটাকে তোমরা ওয়েল্ডিং লাগিয়ে জোড়া করে দিলে, তাহলে সেটা কি হলো, রক্ষণাবেক্ষণ অর্থাৎ কি, দেখো তোমরা যদি কোনো জায়গায় কোনো কিছু ভেঙে যায় বা কোনো কিছু খারাপ হয়ে যায়, সেখানে কিন্তু তোমরা ওয়েল্ডিং করে সেটাকে নতুন করতে পারবে। এই জন্যই বলা হচ্ছে মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ করতে পারবে। নেক্সট দেখো 5 নম্বর কি বলেছে, এমএস সিট, এমএস প্লেটে জিএমএডাব্লিউ আমি তোমাদের একটু মনে করার চেষ্টা করো। জিএমএডাব্লিউর পুরো নাম কি বলেছিলাম? জিএমএডাব্লিউর পুরো নাম বলেছিলাম আমি গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। এগুলো কিন্তু তোমাদের আমি মাঝে মাঝে আবার মনে করিয়ে দেব। তো এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, জানো কি কি? দেখো এইখানে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে এমআইজি আর একটা হচ্ছে এমএজি। এই এমআইজি এবং এমএজি এর ফুল ফর্ম যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, তাহলে কি তোমরা বলতে পারবে? এই এমআইজি আর একটা কি বললাম আমি, এমএজি। এই যে এমআইজির পুরো নাম হচ্ছে মেটালিক ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং, আর এই এমএজির কথার অর্থ হচ্ছে গিয়ে মেটালিক অ্যাক্টিভ গ্যাস আর্ক ওয়েল্ডিং, ওকে। 6 নম্বর দেখো, স্পট ওয়েল্ডিং মেশিন এবং পিইউজি কাটিং মেশিন চালনা করতে পারবে। নেক্সট 7 নম্বর দেখো, এসএমএডাব্লিউ প্রক্রিয়া ব্যবহার করে সিআই ওয়েল্ডিং করতে পারবে। এইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো, শুধু জাস্ট তোমরা কি কি করতে পারবে সেই জিনিসটা আমরা দেখে নিই। আবারও দেখো শেখার শপথ কি, এছাড়াও ট্রেড সফলভাবে সমাপ্ত হলে প্রশিক্ষকরা অর্থাৎ ট্রেনিরা ব্যবহারিক দক্ষতা এবং জ্ঞান অর্জনের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রকল্পের অধীনে আরও এক বছরের জন্য নিবন্ধিত রেজিস্ট্রিড শিল্প সংস্থাতে কি করতে পারবে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে পারবে। এটা তোমাদের আগেও আমি তোমাদের বলেছি যে অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের কিন্তু করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ তোমরা যখনই এখান থেকে বেরোবে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। এই অ্যাপ্রেন্টিসশিপ 1 ইয়ার করার পর তারপরে তোমরা যে কোনো জায়গায় তোমরা কিন্তু অ্যাজ এ পার্মানেন্ট হিসেবে জব করতে পারবে ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে।
অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে পরবর্তীতে আমি কথা বলবো, আজকেই সব কথা বললে তোমাদের কিন্তু হবে না। ঠিক আছে, চাকুরির সুযোগ অর্থাৎ কোন কোন জায়গায় তোমরা এই ট্রেডটি নিয়ে পড়াশুনো করলে কোন কোন জায়গায় তোমরা চাকরি পেতে পারো। দেখো, এই ট্রেড যদি সফলভাবে সমাপ্ত হলে ট্রেনিরা নিম্নলিখিত শিল্পক্ষেত্রগুলিতে সম্পূর্ণ কর্মচারী হতে পারবে। কি কি না, কাঠামোগত ফ্যাব্রিকেশন, যেমন সেতু, ছাদের কাঠামো, বিল্ডিংয়ের নির্মাণ, এগুলো করতে পারবে। 2 নম্বর দেখো অটোমোবাইল এবং সংশ্লিষ্ট শিল্প। নেক্সট হচ্ছে দেখো পাওয়ার স্টেশন, প্রক্রিয়া শিল্প এবং খনির জন্য সাইট নির্মাণ কার্যক্রম। এরপরে দেখো পরিষেবা শিল্প, যেমন সড়ক পরিবহন, রেলপথ। নেক্সট দেখো জাহাজ নির্মাণ, মেরামত। 6 নম্বর দেখো পরিকাঠামো এবং প্রতিরক্ষা সংস্থা। 7 নম্বর দেখো পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি, যেমন কি না, যেমন তোমাদের খুব নামকরা, তোমরা প্রত্যেকেই জানো BHEL, এখান থেকেও ভ্যাকেন্সি বেরোয়, এবং NTPC ইত্যাদিতে ভারত এবং বিদেশের বেসরকারি শিল্পে। নেক্সট দেখো পেট্রো রসায়ন শিল্প, যেমন ONGC, LOCL, HPCL, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা কাজ করতে পারবে। ওকে, নেক্সট দেখো তোমাদের কি না, এই যে ওয়েল্ডার ইন্ডাকশন ট্রেনিং অ্যান্ড ওয়েল্ডিং প্রক্রিয়া, এখানে তোমাদের কি না মানে কিভাবে তোমরা ইন্ডাকশন ট্রেনিং এবং ওয়েল্ডিং প্রক্রিয়া সম্পন্ন করবে। দেখো, মানে ইন্ডাস্ট্রির দ্বারা তোমাদের ইনস্টিটিউটের দ্বারা নির্ধারিত সাধারণত যে শৃঙ্খলাগুলো তোমাদের বজায় রাখতে হবে, সেইগুলো কিন্তু নিয়ে মানে জেনারেল ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনগুলো তোমাদের কিন্তু একটু আলোচনা করে দিচ্ছি। তো যে কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় সর্বদা ভদ্র বিনয়ী হতে হবে, যেমন অধ্যক্ষ, প্রশিক্ষক, অফিসের স্টাফ বা তোমার সহশিক্ষার্থী, তোমার ইনস্টিটিউটে আসা অন্য কোনো ব্যক্তি। অর্থাৎ তুমি যদি একজন সর্বদা ভদ্র এবং বিনয়ী না হও, তাহলে কিন্তু তোমাকে কোনো ইনস্টিটিউট ভালোও বলবে না, ভালো সার্টিফিকেট দেবে না, এছাড়া কোনো ইন্ডাস্ট্রিতেও তুমি কিন্তু নিজের জায়গা করে নিতে পারবে না। তাহলে তোমাদেরকে মেন কি, তোমাদেরকে ভদ্র এবং বিনয়ী হতে হবে। তাহলে তারপরে দেখো স্পষ্টীকরণ চাওয়ার সময় তোমার প্রশিক্ষক বা অফিসের অন্যদের সাথে কোনো বিষয়ে তর্কাতর্কি করবে না বা তর্ক করবে না। তোমার অনুচিত কর্ম দ্বারা তোমার প্রতিষ্ঠানের বদনাম আনবে না। তোমার বন্ধুদের সাথে গল্পগুজব করে এবং প্রশিক্ষণ ছাড়া অন্য কাজে নিজের মূল্যবান সময় নষ্ট করবে না। থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসে দেরি করবে না। অন্যের কাজে অযথা হস্তক্ষেপ করবে না। কী কী ডিসিপ্লিন রয়েছে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু জেনে রাখা দরকার, কারণ এইগুলো কিন্তু তোমরা না জানলে তোমরা কিন্তু মানে ইন্ডাস্ট্রিতে গিয়ে বা ইন্ডাস্ট্রির ইন্টারভিউতে কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে না। নেক্সট দেখো তোমাদের কি প্রশিক্ষণ কর্মীদের দ্বারা প্রদত্ত থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস এবং এর সময় খুবই মনোযোগী হতে হবে এবং বর্ণনাটি মনোযোগ সহকারে শুনবে। তোমার প্রশিক্ষণ এবং অন্য সমস্ত প্রশিক্ষণ কর্মী, অফিস স্টাফ সহ শিক্ষকদের সম্মান দিতে হবে এবং সমস্ত প্রশিক্ষণ কর্মকেন্দ্রে তোমাদের কর্মে আগ্রহী হতে হবে। ওকে, এরপরে দেখো তোমাদের প্রশিক্ষণ চলাকালীন শব্দ করা যাবে না, কৌতুকপূর্ণ হবে না, ইনস্টিটিউট চত্বর পরিষ্কার রাখতে হবে, পরিবেশ দূষণ করবে না। এছাড়া দেখো ইনস্টিটিউট থেকে এমন কোনো উপাদান নিয়ে যাবে না যা তোমার নয়। সর্বদা ভালো পোশাক পরে তার শারীরিক চেহারা সহ ইনস্টিটিউটে তোমাকে উপস্থিত থাকতে হবে। নিয়মিত থিওরি ক্লাস এবং প্র্যাকটিস ক্লাসে উপস্থিত হতে হবে। সাধারণ কারণে অনুপস্থিত হবে না। পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যেটা তোমরা এখন করছো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরীক্ষার সময় কোনো অসৎ আচরণ করা যাবে না। তোমার থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস রেকর্ড নিয়মিত লিখতে হবে এবং সংশোধনের জন্য সময় মতো জমা দিতে হবে। এবং প্র্যাকটিক্যাল করার সময় কি তোমরা নিরাপদে পাশাপাশি অন্যদের নিরাপত্তার যত্ন নিতে হবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল করার সময় তোমাদের কিন্তু ওয়েল্ডিং করে দেখাতে হবে, তাই না? এই ওয়েল্ডিং যে করে দেখাবে সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে আগে শিখতে হবে, জেনে নিতে হবে বা একে অপরকে হেল্প করতে হবে। ঠিক আছে, তোমরা অ্যাজ এ ওয়েল্ডার হবে যখন, তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতি তোমাদের কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে, কাকে কখন কিভাবে কথা বলতে হবে এবং অবশ্যই নিজের প্রতি যত্নশীল হতে হবে। নিজের প্রতি একটা সেফ
যে নিজে সেফ থাকবো কীভাবে সেটা তোমাকে দেখতে হবে, উইথ প্রোটেকশন তোমার মানে হ্যান্ড গ্লাভস বা তোমার অ্যাপ্রন, ঠিক আছে, হেলমেট, এই সমস্ত ছাড়া কিন্তু তোমরা একদমই ওয়েল্ডিংয়ের কাজ করতে যাবে না। ওকে, এরপরে আমরা ক্লাস করতে করতে অবশ্যই বেশ কিছু সতর্কতা কারণ বা সতর্কতামূলক কথা আমরা বলবো, তোমরা প্রত্যেকেই কিন্তু সেই জিনিসগুলো বুঝতে পারবে, জানতে পারবে। তো আজকের ক্লাসটি কিন্তু আর বেশি বাড়াবো না, আর বেশি তোমাদের করব না, কারণ এরকমই তোমাদের কিন্তু 30 মিনিট করে তোমাদের কিন্তু ক্লাস দেব, যাতে তোমাদের কিন্তু নিজের বোরিংও না লাগে, তোমরা যাতে ইজিলি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। শুধু চাইবো একটাই, যে তোমরা ক্লাসগুলো অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং শেষ পর্যন্ত তোমরা কিন্তু পাশে পাবে। আর তোমাদের কমন আসার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমার, এটা কিন্তু তোমরা নির্ভয়ে থাকো, 100% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধু একটাই রিকোয়েস্ট, তোমাদের বন্ধুদের কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং কিন্তু ভিউ বাড়াতে হবে, তাহলেই কিন্তু ক্লাস কন্টিনিউ এবং একদম নিজের 100% দিয়ে জোর দমে ক্লাস চলতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে।